গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি। তো রাখি গাঙ্গুলি এর আগেও অনেকগুলো টপিক দিয়েছিল এবং ও হচ্ছে কবিতার কবিতার ছোটোবেলার বন্ধু। তো ও খুব সুন্দর একটি মানুষ। ও আমাদের ভিডিও দেখে, হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও দেখে, কিন্তু ও কমেন্ট করে না বলতে ওর ফোনের বোধহয় কোনো একটা টেকনিক্যাল কিছু ইস্যু আছে, ও কমেন্ট করতে পারে না। তো আর আমাদের খুব সুন্দর করে প্রত্যেকের ভিডিও দেখে আর ভালোবেসে আমাদের টপিক দেয়, বেশ অনেকগুলো 4-5টা করে টপিক দেয়। তো রাখি, তোমাকে থ্যাংক ইউ, আর কবিতাকেও থ্যাংক ইউ, কেননা কবিতার জন্যই কিন্তু আমরা রাখিকে পেয়েছি। তো রাখির আজকের টপিক আমি লিখে রেখেছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকাটা খুব জরুরি। কনভিকশন বা ডিটারমিনেশন, জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকাটা খুব জরুরি। আরেকটা হচ্ছে ধৈর্য এমন যা নিজের বিরুদ্ধে করতে হয়। ধৈর্য, পেশেন্স হচ্ছে এমন যা নিজের বিরুদ্ধে করতে হয়। তো একদম রাখি খুব সুন্দর টপিক দিয়েছো, খুব ফান্ডামেন্টাল, খুব চিন্তাভাবনা করার টপিক। তো আবার একই ব্যাপার বলবো, আমি কবিতার কবিতার ভিডিওটা দেখেছি, কমেন্ট করা হয়নি এখনও। প্রথম দিকটাও ভীষণ সুন্দর করে বলে দিয়েছে, একদম ফর্মাল ওয়েতে বলেছে। কবিতার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, আমি ওপেন ফোরামেই শেয়ার করছি, যেটা যার ভালো, আমি খুব ভালোটা ভালোবাসি, ওপেনলি বলতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, আমি ভীষণ ভালো করে বলতে ভালোবাসি। সেটা হচ্ছে কবিতা খুব ফর্মালি জিনিসটা করে, ওই ক্যাজুয়াল বা ওরম নয়, ভীষণ ফর্মালি জিনিসটা করে, প্রত্যেকটা জিনিস একদম করব ভালোভাবে এবং ফর্মালি করব, ওরকমভাবে করে, গা ছাড়া করে না। তো খুব সুন্দর ওর আজকের ট্যাগলাইনগুলো খুব সুন্দর দেয় কবিতা, এবং আর প্রথম দিকটা খুব সুন্দর করেও খুব ফর্মালি বলেছে, টপিকটা নিয়ে একদম এক্স্যাক্টলি গতকালের টপিকটাও ঠিক তাই ছিল, আজকেও। তো কবিতা, তোকেও থ্যাংক ইউ, তোর এই যে ফর্মাল ব্যাপারটা আমার ভীষণ ভাল লাগে। তো খুব খুব সুন্দর, আরও সুন্দর করে এগিয়ে চ তোরা সবাই। মিষ্টি ভাইবসের মিষ্টি, আমাদের মধুমিতার মনের কথার মধু, তারপরে আমার আজকাল না ভীষণ গণ্ডগোল হয়ে যায়, নামগুলোর মনে করতে পারি না। তো যারা তোরা রোজ শ্রাবণী, এক্সপিরিয়েন্সেস অফ শ্রাবণী, তো এরা যারা প্রতিনিয়ত খুব সুন্দর করে হ্যাশট্যাগ আমরা সকলে একটা ফিনোমেনা, একটা স্পিরিট। তো হ্যাশট্যাগ আমরা সকলে শুরু করেছিলাম আমরা অনেকে মিলে, কিন্তু যেটা হয় না, আমাদের এই যে আজকের এই টপিকটার সঙ্গে ভীষণভাবে মিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় সংকল্প প্রয়োজন। সংকল্পটা শুধু আমার জন্য না, সংকল্পটা যখন হয় মানুষকে কিছু দেওয়ার জন্য। হ্যাশট্যাগ আমরা সকলের মধ্যে দিয়ে আমাদের কি হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা মানুষের প্রতি, সমাজের প্রতি আজকে আমাদের অবর্তমানে এই যে কথাগুলো, এগুলো কিন্তু থেকে যাবে। তো এই যে দৃঢ় সংকল্প, আমাদের অনেক ইস্যুজ আসে জীবনে, কিন্তু সেগুলোকে আমরা ওই যে এর আগের দিন দুটো অ্যারোর কথা বলছিলাম। প্রথম অ্যারো আসে, ইটস ভেরি কমন, জীবনে নানাবিধ অপমান, ইগো, পেটি ইস্যুজ আসবে, কিন্তু কীভাবে আমরা হ্যান্ডেল করছি, ওইটা সেকেন্ড অ্যারোটা। তো সেকেন্ড অ্যারোটা হিট করে যায় এবং ওই দৃঢ় সংকল্পের জায়গা থেকে আমরা কিন্তু একদম সরে যাই। ওখানে এখনও সংকল্প বলে কিছু থাকে না, ওখানে শুধু আমি হয়ে যাই, আমার। তো এটা একটা বিরাট, একটা ভাস্ট, একটা লফটি একটা ডিটারমিনেশন, যেখানে যদি বা হ্যাশট্যাগ আমরা সকলেতে এই দৃঢ় সংকল্পের ব্যাপারটা একটা অদ্ভুত একটা কি বলবো, ইটসেলফ, সেই পন্ডিচেরির ফ্রেঞ্চ মাদার বলেছেন না, যে কোনো জিনিসেরই একটা সোল তৈরি হয়। ওটা যদি করতে থাকি আমরা, না, যে ঝড়ে জলে বর্ষায় যারা অফিস যায়, ঝড়ে জলে বর্ষায় যারা দোকান খোলে, আমি এরকম প্রচুর মানুষ আছে আমি চিনি, যে ধরো দোকান খুললাম না, আমি যার জন্য আমি বলতে থাকি, আজকে ওপেন ফোরামে বলছি, এমনি আমি সবাইকে শেখাতে থাকি, যেটা শুরু করবি সেটা কিন্তু ছাড়বি না ঝট করে, কেননা ওই যে সোলটাকে অপমান করা হয়। কোনো কারণে আমার শরীর খারাপ হলো, সেটা আলাদা কথা, তো আমি দেখেছি এরকম, যাদের ধরো দোকান আছে, এরকম অনেক দেখেছি,
যে দৃঢ় সংকল্প। দোকানটা শুধু আমার টাকা রোজগারের জন্য না, দোকানটা মানুষকে সার্ভ কর, মানুষের পারপাস। বলা তো যায় না, এমন একজন কাস্টমার সে হয়তো সারাদিনে খুঁজে পায়নি, সে হয়তো আমার দোকানে খুঁজে পাবে। এই যে টার্গেটসগুলো, এই যে সংকল্পগুলো আমার জীবনে আমাকে অন্য অন্য লেভেলে নিয়ে যায় আমার অস্তিত্বটাকে। তো এগুলো সবটাই চিন্তা ভাবনা করার জিনিস, কেউ আলাদা করে আমাদের শিখিয়ে দেবে না, আমার মনই কিন্তু শিখিয়ে দেবে। তো কথায় কথায় ধরো অফিস আজকে বৃষ্টি গেলাম না, কালকে ওই গেলাম না, সেগুলো হচ্ছে ওই যেখানে কোনো দৃঢ় সংকল্পের ব্যাপার নেই। সেখানে আমি হয়তো এরকম ওপেন ক্যামেরায় বলছি, নানা রকমভাবে মানুষ নিতে পারে যে আপনি কি বুঝবেন এক একজনের, সেটা আলাদা কথা। আমি ফান্ডামেন্টাল জায়গা থেকে বলছি যে দৃঢ় সংকল্প, যে অফিস শুধু আমায় মায়না দেয় না, আমার এক্সিস্টেন্সটাও অফিসের বা যেখানে আমি কাজ করি সেখানে উন্নতি ঘটায়। এই যে ভাইসি ভার্সা, এটা থাকলে না যে কোনো জিনিসের, ওই পরের টপিকটা আসছে, ধৈর্যটা না এসে যায় এবং হতে বাধ্য। এর আগে আমি তোমাদের বলছিলাম যে হয়তো বিভিন্ন ডাইমেনশন না, আমাদের একটা লাইফে বিভিন্ন ডাইমেনশন, হয়তো আমরা ইউটিউবে কজটা করছি, হয়তো এটার এফেক্ট আসছে আবার অন্য দিক দিয়ে, আমি জানি না কোন দিকে। হয়তো আমার যে বাচ্চার হয়তো একটা ভালো কিছু হওয়ার কিছুতেই হচ্ছে না, কিছুতে, কিন্তু যেহেতু আমি কজ ক্রিয়েট করছি কোনো একটা জায়গায়, একটা সোলকে আমি নার্চার করছি, এটা ম্যাটার অফ জোক না, এটা ভিতরকার একদম। সেখানে না বলছে 10 ডাইরেকশন থেকে এমন প্রোটেক্ট, অন্য একটা জায়গা বলছে আমি কোনোদিন এটার জন্য প্রেয়ারও করিনি, আমার হয়ে গেল, বলছে কজ কিন্তু কোথাও একটা হচ্ছে। এটা এটা মারাত্মক। তাই বলছে প্রতিটি এরিয়াতে ওই দৃঢ় সংকল্প রাখা, ওটা অদ্ভুত একটা ব্যাপার। যে আমি যদি দৃঢ় সংকল্প রাখি যে আমার জীবনটা শুধু আমার নয়, আমার এক্সট্রা তো কিছু নয়, এক্সট্রা কিছু না, মানে এটা একটা জার্নি, এটা যদি থাকে সেটা আমারটা শুধু আমার নয়, আমারটা দিকে আরও অনেকগুলো লোক কানেক্ট করছে। যেরকম একটা উদাহরণ আমি দিচ্ছি, যেরকম আমাদের ইউটিউব চ্যানেলে আমি যখন আজ থেকে বহু বছর, মানে বহু মাস বছর আগের কথা বলছি, যখন আমি প্রথম এসেছিলাম, বছর দুয়েক তো হয়েই গেছে, তখন সঞ্জয়স হার্ট বলে একটা চ্যানেল, তো ওকেও দেখতাম, একদম ছেলে মানুষ, একটি ছেলে, এবং ওর ওয়াইফেরও একটা নিজের চ্যানেল আছে, ওরও একটা চ্যানেল আছে। তো বিভিন্ন কারণে বিভিন্ন রকম কানে আসতে শুরু করলো। কিন্তু আমি না ওই তোমাদের আগেও বলেছি, আমি দৃঢ় সংকল্প হলাম যে কেননা ইয়াং জেনারেশনটা না, সেই সিসিমার কথায় যে সমস্ত কিছু ঝেড়ে কোলে তুলে নেওয়া বাচ্চাদের, আমরা না খারাপ বলতে খুব ভালোবাসি, খারাপটা ইজি বলা, কিন্তু ঝেড়ে ঝুড়ে তাকে পুল করা তার লাইফে, তার জন্য যে কি বলবো, যে দৃঢ় সংকল্পের দরকার হয়। এমনও হবে যে যেদিন থেকে প্রার্থনা করছি তার পরের দিনই দেখলাম মানে আমার ডিজায়ারেবল জিনিসের আগেনস্টে হচ্ছে, কিন্তু তখন আবার দৃঢ় সংকল্পটাকে ঝালিয়ে নেওয়া। তো এরকম প্রচুর, যখন আমি ইউটিউবে এগুলো সমস্ত সেরিমনি, মানে লাইফের এক একটা ঘটনা যেগুলো আমি লিখে রাখি, এবং আগামী প্রজন্ম যখন আমি থাকবো না, আগামী প্রজন্ম মানে আমার পরিবারের কথা বলছে, আমার যারা চেনাশোনা, তারা যদি আমার ডায়েরিগুলোতে আমি দিয়ে যাব, তো তারা দেখবে যে কত প্রতিকূল, যাদের ধরো লোকে খারাপ বলবে, তাদেরকে, যারা ভালো তাদের জন্য আলাদা করে ভালো কিছু করার মতো দৃঢ় সংকল্পের কী আছে আমরা যদি ভেবে দেখি। কিন্তু যারা রাস্তা খুঁজছে, প্রত্যেকটা সোল রাস্তা খুঁজছে, তাদেরকে ঠিকমতো প্রার্থনা পাঠিয়ে, তাদের সেই গাছটা, একটা গাছ ঠিকমতো রোদ আলো সেটাকে দিয়ে সেটাকে নার্চার করা, ওপর থেকে হয়তো কেউ বুঝবে না, কিন্তু ঝম করে আমি খারাপ না বলে সেই গাছটাকে, চলো তোমরা পারছো না, চলো দেখি তো আমি একে চাষ করি ঠিক মতো। তো এগুলো ফার্মার্সরা করে জেনারেলি, আমাদের মানব জমিন না, একদম ওপেন ক্যামেরায় বলছি। আমি সঞ্জয়কে বা মিলি চ্যাটার্জির মিলি, এদের জন্য আমি, এরকম অনেক আছে, আমি এই দুজনের নাম প্রায় বলে থাকি বলে আবার বলছি, ওরা আমার একেবারে সন্তানের মতো। তো এরকম অনেকের জন্য আছে, তার মধ্যে আজকে আরেকটা নামও বলছি আমি, সেটা হচ্ছে বিশাখা, মম অ্যান্ড মির বিশাখা। তো আমাকে কিন্তু কথা শুনতে হয়েছে এর জন্য, যে এমন কথাও আমাকে কোট আনকোট শুনতে হয়েছে যে তুমি এদেরকে সাপোর্ট করো, তোমাকে আগে আমি শ্রদ্ধা করতাম, আজকে থেকে আর তোমাকে শ্রদ্ধা করি না। মানে বুঝতে পেরেছো, মানে নিজের, মানে আমার সন্তান আমার কথা শুনে চলবে, সেরকম একটা ব্যাপার মাদের। ও আমার কথা শুনে চলে না, তো ভালো না, ও
ও এসব বলে। তো সেটাই বললাম, তখন কিন্তু আমি দৃঢ় সংকল্প ছিলাম যে কেউ জানবে না, একমাত্র জানবে আমার ঈশ্বর। সেই ওই গানটা আছে না যে আজকাল না গান গাইতে পারি না, গলা কাঁপে। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। এই যে কোন মহাজন পারে বলিতে, এই মহাজন কি, এই মহাজন কে আমি যদি জিজ্ঞাসা করি, এই মহাজন কোন ব্রজের পথে চলেছে, এবার সেই কোন মহাজন বলে দেবে। অ্যাকচুয়ালি মহাজন কিন্তু আমাদের হৃদয়, আমাদের মাইন্ড। তো আমি ভাবছিলাম তাই কোথাও একটা বাঁশি বাজছে, কৃষ্ণের বাঁশি, সুপ্রিম কনসিয়াসনেস। আলাদা করে কৃষ্ণের চেহারা ভেবে নিলাম, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণের বাঁশি, ওরম নয়। শ্রীকৃষ্ণ আমাদের মজ্জায় মজ্জায়, ওটাই তো সংকল্প, যে পুজোর আগে যে সংকল্প করে, এর অর্থ কী? এর অর্থ কী? শুধু সংকল্প, ঘটে ফুল দিয়ে দিলাম, আমার নাম গোত্র দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস আমি ফিরি ফিরি ফিরি, তা তো নয়। সংকল্প মানে কি, আজকে থেকে তোমাতে আর আমাতে এক হলাম, তোমার আলো আমি স্প্রেড করব। আজকে বছরের একদিন তোমার পুজো করলাম, আমার সংকল্প করলাম। সংকল্পটা কি? এই দৃঢ় সংকল্প, আজকে তোমাতে আমাতে এক হলাম, তোমার আলো তুমি আমার মাধ্যমে, আমি সেই জায়গায় আমি পৌঁছাবো, মানব জমি, মানে এই আমার আশেপাশে আমার, এটাই তো দৃঢ় সংকল্প। তো সত্যি কথা না, ভাবলে খুব অবাক লাগে। তো এই দৃঢ় সংকল্প নিলাম, আমাকে যা বলে বলুক, কী এসে যাবে আমার, কী এসে যাবে, নাইবা একটু বললো, ঠিক আছে, বললে যদি হালকা হয় আমায় বলে যে ঠিক আছে, করতে থাকলাম। আজকে বাচ্চাগুলোকে যখন দেখি না, হ্যাঁ সবসময় তোমরা আমায় বলতে পারো তুমি কি সুপার হিউম্যান, তোমার প্রেয়ার এরকম কথা বলে, তাহলে আমারটা করে দাও তো। ওরকম নয়, মানে দৃঢ় সংকল্পটা হচ্ছে তোমার সঙ্গে তোমার নিজের, মানে রোজ সেটাকে নিজে ঝালিয়ে নেওয়া, যে এখানে বাইরের কেউ নেই, যে আমি কি এটাকে হাল ছেড়ে দিলাম, দূর বাবা এই কাজ হবে, ওরম করলাম নাকি না, আমার রোজ দৃঢ় সংকল্প করলাম, রোজ আমি 8-10টা মানুষের জন্য যেরকম প্রেয়ার করি, এদের মধ্যে এদের নামও ঢোকালাম, এদের লাইফেও আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে প্রার্থনা কি, অনেকবার আমি আমার রিয়েলাইজেশন শেয়ার করেছি, কিন্তু ভাবছিলাম তাই কত সহজে মানুষকে শেখানো যায়। মা 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 করে চিৎকার করে যে বাচ্চারা, মা হাজার কাজ করুক, মা একবার ফিরে বল কি বল, এরকম হলেও করবে। তো আরও সহজ করে আজকে বলছি, দৃঢ় সংকল্প হও, মানে সবার কথাই বলছি যে প্রার্থনা শুড বি লাইক দিস। আমরা প্রার্থনা অনেক রকম বোঝাতে পারি, কিন্তু এর থেকে বড় হয় না যে দৃঢ় সংকল্প, যে আজকে থেকে আমি সংকল্প নিলাম যে আমি কিছু করার আগে গোয়িং ব্যাক টু ইউ, মানে গোয়িং ব্যাক টু আমার মানে আমার ভিতরে যে সুপ্রিম পাওয়ার, সেইটা শ্রী রামকৃষ্ণ পরমহংস না বলে গেছেন যে আমাদের মধ্যে দুটো পাওয়ার আছে, একটা নেগেটিভ পাওয়ার, একটা নেগেটিভ পাওয়ারটা ভীষণ চকচক উঠে দাঁড়ায়, এবং তার সাথে যুদ্ধ করতে ওই নিজের ধৈর্যের সাথে নিজেকেই যুদ্ধ করতে হয়। কিন্তু দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি রোজ, ধরো একটা XYZ কোনো মানুষের কথা বলছি, যে বলে না কি প্রার্থনা করো, আজকে আমি বলছি তোমাদের, যেরকম মা 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 করে রোজ ডাকো, রোজ, দূর বাবা মা উত্তর দিচ্ছে না আর ডাকবো না, এরকম কি আমরা বলি, আমরা ডাকতে থাকি। তো যে যত ম্যা 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 করবে, ম্যা দেখবে সেই যাই হোক না কেন মা উত্তর দেবে, আর যে বাচ্চা ডাকবে না সে মা ভাববে ও তো ভালো আছে, ঠিক আছে আমি 8-10টা কাজ ছেড়ে আসি। তো যদি প্রার্থনা সেরকম ফিকির খোঁজো, ওইভাবে ডাকতে হবে, মার কানে যেন মা উত্তর দেবেই। মা যখন সামনে আসবে তখন বলো কি চাইবো, অনেকে বলে কি চাইবো, বুঝতে পারি না কি চাইবো, কিচ্ছু চাইতে হবে না, ম্যা 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 করে ডাকো, এমন ডাকো যখন এসে দাঁড়াবে আসবেই। এইটা দৃঢ় সংকল্প, আসবে না মানে আমি ডাকবো তুমি আসবে না, আসবেই, ম্যা 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 করে ডাকো, কিছু চাইতে হবে না। লোকে বলে কি চাইবো এটার জন্য, ওরমভাবে কিছু চাইতে হবে না, ডাকো, এটা তো ফিনোমেনা, ডাকো, তোমার ভিতরেই তো রয়েছে। যেই সামনে আসবে তোমার ম্যা 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 শুনে, যখন সামনে আসবে তখন বলো যে মা আমার এইটা। এবং তোমরা আমাকে হয়তো জিজ্ঞেস করবে সামনে আসবে টের পাবে কি করে, সব কথা বলা যায় না, টের পায় মানুষ, যারা ওভাবে ডাকতে পারে না তারা টের পায়।
তারা আগে থেকে টের পায় যে কিছু একটা ভালো হতে চলেছে বা কিছু খারাপ হতে চলেছে, তখন আবার অ্যালার্ম ডিং 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 করে তখন নিজেকে, সবটাই ওই দৃঢ় সংকল্পের ওপর, যে মায়ের চরণে সংকল্প করলাম, একটা বেঁধে দিলাম সংকল্প। মানে কি, যে কালকে যা ছিলাম আজকে তার তোমার সঙ্গে আমার আরও আজকে থেকে, তোমার সাথে বলতে কোনো অস্তিত্ব নয়, সুপ্রিমিটির সাথে, সুপ্রিম। আমি পুজো করলাম, আমি মানুষকে দোষ দিলাম, ও আমার অপমান করেছে, ওর কেন ক্ষতি হচ্ছে না? এই সংকল্পের কী দাম? কোথায় দৃঢ় সংকল্প? তো যাই হোক, একটা দুষ্টু বাচ্চার জন্য একটা মা যখন খাটে, সেই বাচ্চা যখন ভালো, যে বাচ্চা ফার্স্ট হয় সেই বাচ্চার যখন, সে তার জন্য আলাদা করে দৃঢ় সংকল্প না, তার জন্য গ্র্যাটিটিউড, যে মা গো তুমি আমার এরম বাচ্চা দিয়েছো, তোমাকে তার জন্য থ্যাংক ইউ। আর যে বাচ্চাটা দুষ্টু, কথা শোনে না, তাকে কি করব? তাকে ওই সামনে দাঁড়াতে হবে। তার মধ্যে ওই দুটো সত্তা গায়ে কাঁটা দেয়, দুটো সত্তা আছে না, তার মধ্যে ওই নেচে বেড়াচ্ছে দুষ্টু সত্তাটা, ভালো সত্তাটাকে ডাকো ডাকো ডাকো, নাম ধরে ডাকো, প্রার্থনায় ডাকো, নিজেকে ওই বাচ্চাটাকে ভিজুয়ালাইজ করো। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। আমি তো ঝম করে তাকে খারাপই বলে দিই, সে তো অলরেডি দুষ্টুমি করছে, হ্যাঁ ও খারাপ, এতে কি হয়? উল্টো হয়। তো যাই হোক, ওই যে আরেকটা সত্তা, তাকে কল আপন, মানে কল ফোর্থ, ডাকো ডাকো, বেরিয়ে আসবে। বলছে হঠাৎ করে একদিনে কি চেঞ্জ হয়ে যাবে? মানে একদিনে একটা মানুষ, আমরা কি সাধু হতে পারবো? সাধু নয়, সাধুত্ব বা সৎ বা পজিটিভ যেগুলো আমরা বলে থাকি, সেইগুলো হবে। কারোর 1 বছর লাগে, কারোর 5 বছর, কারোর 10 বছর। সেটা খানিকটা প্রেয়ারের ওপর, খানিকটা জমির ওপর, কীরকম জমিদার, খানিকটা ইন্টেনশনের ওপর সে টের পাবে। আরেকটাও কথা বলছি, যার জন্য প্রেয়ার করছো, তবে প্রেয়ারটা ওই সারফেস লেভেলে না, করলাম তো হলো না, আমি বলতেও যাব না কাউকে, আমি বলতেও যাব না। এই দুটো আমি এক্সাম্পল দেওয়ার জন্য মাঝে মাঝে মিলির কথা আর সঞ্জয়ের কথা আমি বলে থাকি, আজকে বিশাখার কথা বললাম। এদের আমি ট্যাঁকে করে, আমার দেখো মানুষের পেটে ইস্যুস প্রচুর আছে, তো কোনোদিন হয়তো ওরা রাগ করে আমার 10টা কথা বলবে, আমার কিছু যাবে আসবে না, আমার দৃঢ় সংকল্প যাবে না, কিন্তু আমার দৃঢ় সংকল্প চলতেই থাকবে। আমার আদর, আমার ভালোবাসা, সব প্রার্থনায়। আমি কি যাচ্ছি ওদের কাছে যাওয়ার মতো? আমার তো এত দূর থেকে আমি তো জানিও না, কিন্তু 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 দৃঢ় সংকল্প সারফেস করবে, এমনভাবে সারফেস করবে না, এই মানে জীবনগুলো এত সুন্দর হতে শুরু করবে। তো সেটাই আমি বলছি, সেগুলো মানে দৃঢ় সংকল্প আমরা ভাবি বোধহয় কোনো একটা পার্টিকুলার কাজ করব, সেই মানুষের মনগুলো না শুধু নিজেকে সেন্টার করে, শুধু নিজের লাইফ, আমি দৃঢ় সংকল্প করব আমার ভালো হবে, আমি দৃঢ় সংকল্প করব ওই চাকরিটা করার জন্য বা এই পরীক্ষায় পাশ করার জন্য। আমার মনটা না ইনফিউজড না মায়ের সাথে বা সুপ্রিমিটির সাথে। আমি সবসময় খুব একটা আমি মানুষটা যদিও খুবই স্পিরিচুয়াল, মানে আমার ওটা আমার বেস, কিন্তু আমি খুব একটা স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করি না। তার কারণ ওই যে আমার দৃঢ় সংকল্প, যে আমার চ্যানেল যারা দেখে তারা প্রত্যেকেই তো সাকার নয়, প্রত্যেকেই কি মূর্তিতে বিশ্বাস করে? খ্রিশ্চানরা দেখে, মুসলিমসরা, আমার মুসলিম প্রচুর বন্ধু আছে, বেস্ট পসিবল ফ্রেন্ডস আছে আমার, তারা দেখে। জেবাকে তোমরা চেনো, খ্রিশ্চান বন্ধুবান্ধব আছে, তো সে সবাই দেখবে। কাজে আমাকে এমনভাবে বলতে হবে যাতে প্রত্যেকে ব্যাপারটাকে কানেক্ট করতে পারে। তো দৃঢ় সংকল্প মানে আমার মাইন্ডটাকে টিউনড করা, বা আমার মাইন্ডটাকে যেরকম কোন শার্প, মানে কোন ইয়েতে গান গাইছে একটা সুরে বাঁধা থাকে। যখন শিল্পীরা গান গায় তখন জিজ্ঞাসা করে তুমি কোন স্কেলে গাইবে, এই স্কেলে ওই স্কেলে, মানে কি জীবনটা ওই স্কেলটা যদি আমরা একটু বাড়িয়ে নিতে পারি। আমাদের স্কেলটা না খুব পেটি, মানে একদম খুব নিচে, সা সা রে রে গা গা মা মা পাপা, মাঝে মাঝে তো আমরা ওঠাতে পারি সা সা রে রে গা গা মা মা পাপা দাদা নি নি সা সা, মানে এগুলো প্র্যাকটিস করার জন্য আমি তোমার উদাহরণ, আমার সা সা রে রে গা গা মা মা পাপা দাদা নি নি সা সা বলছি, কথাটা উদাহরণ দে, সা সা রে রে গা গা মামা, এতে তো গান চলছে, আমার কিসের দরকার বাড়ানোর? দৃঢ় সংকল্প হওয়া যে আমার হয়তো চলছে, এমনও কিছু মানুষ আছে যারা এটাকে কানেক্ট করছে না, তাকে আমি ভালো গান প্রেজেন্ট করব। আমার লেখা আমার জনারে মিলছে না, মানে তোমরা জানো আমি এখানে প্রায় 13-14 বছর আছি,
বম্বেতে। কলকাতাতে আমাকে কোনো সুযোগই আমি পাইনি, কিন্তু আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি, কিন্তু আমার দৃঢ় সংকল্প ছিল যে আমি করবই, আমি জানি না কি করে করব। যোগাযোগ এমনই হলো বম্বেতে এসে আজকে আমি SW এর মেম্বারশিপ, কোথায় আমি তো কথাই গুছিয়ে বলতে পারতাম না, আমি একটা সেন্টেন্স ব্যাঁ ব্যাঁ করতে করতে বলতাম। তোমরা বিশ্বাস করবে, ইংরেজি বলা তো সুদূর আসতো, আমি বাংলাটি ঠিক করে যখন 10টা লোক আসতো না, আমি পাজল হয়ে যেতাম। দৃঢ় সংকল্প যে মানুষকে আমি ভালো জিনিস দিতে চাই, মানুষকে আমি ভালো, আমি আমি জানি আমার আছে, কিন্তু আমার সেই এবিলিটি নেই, আমি প্রকাশ করতে পারি না। দৃঢ় সংকল্প হয়েছিলাম। কোথায় ছিল টাকার কথা? টাকার কথা কোথায় ছিল? টাকা পয়সার কথা আসেনি, ওটা একটা প্যাশন। দৃঢ় সংকল্পের সাথে সাথে ওই বড় স্কেলে নিজেকে বাঁধা। ওই ঠাকুর বলতেন এই কথাগুলো না, সব কথামৃত পড়লে পাওয়া যাবে। তো বড় একটা স্কেলে নিজেকে বাঁধা, সেটা শুধুমাত্র নিজের কথা ভাববে না। আমাদের টিউনড হয়ে আছি আমরা, শুধু যখন আলোচনা করব তখন আমরা শুধু নিজেরটুকুই ভাববো, এরম নয়। মানে দৃঢ় সংকল্পর মানে হচ্ছে সবাইকে সাথে নিয়ে, আমি যদি ভালো হই তো তোদের নিয়ে ভালো হব, এরকম। আমি শেখাটা এমনই শিখবো যে 10টাকে যেন নিয়ে ভালো হতে পারি। তো এটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আমি আজকে থেকে করছি, আমি কালকেই দেখবো মানুষগুলো ভালো হয়ে গেছে। কেননা আমি আমার নিজের কথা নিয়ে না আমি এক্সাম্পল দিতেও পারি না যে আজকে থেকে ধরো আমি একটা কিছু করছি কালকে, ওরম না। আমি তো এখনও বলি, মানে আমি যেখানে সিনেমারই, আমার আজও চান্স পাইনি, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি লিখে চলেছি, এই সব খাতাগুলো দেখো ভর্তি ভর্তি লিখে চলেছি। আমি জানি না আমার, কিন্তু আমার মানুষের কাজে মারাত্মক। এই যে মানুষকে শেখাবো, একটা ছোট্ট কিছু শিখলাম, কতক্ষণে তোমাদেরকে আমি শেখাবো, এবং সেটা আমি ইজিলি শেখাবো যাতে তোমরা ধরে ফেলতে পারো। তো সেটাই বলছি যে আমি খুব একটা মানে এই যে রিচুয়ালস বা এটা করলে ওটা ওরম নয়। মানে আমি ওই কোন মহাজন পারে বলে মনটাকে, এই মহাজন নামক এই মনটা, একে আমি বড় স্কেলে, একটা লফটি স্কেলে আমি বাঁধার একটা দৃঢ় সংকল্প, এবং সেটা একা নই। আমি কিচ্ছু জানি না যতদিন আমি একটা মানুষকেও না কজ অ্যান্ড এফেক্ট শেখাতে পারবো। এইটা আমার মানে ধৈর্যের জায়গা, যে মারাত্মক ধৈর্য আমার, মারাত্মক। মানে আমি নিজেই এক এক সময় ভাবি যে এত ধৈর্য, আমি তো ছোটোবেলায় একটা বোকা, একটা কি বলবো, একদম বোকাশোকা, মানে গুছিয়ে কথা কনফিডেন্স নেই। কিন্তু আমার যেন ওই দৃঢ় সংকল্প ধীরে 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 আমাকে ওই সাঁতরে পার করানোর ওটা। তোমাদের একটা গল্প আজকে আমি শুরু করছি, আমি শেষ করতে পারবো না, অনেকটা টাইম হয়ে গেছে। হয়তো তোমরা অনেকেই জানো মন্টে ক্রিস্টোর একটা গল্প তোমাদের বলছি, মানে মারাত্মক একটা লাইফ স্টোরি। তো এটা ছিল, আমি জাস্ট একটু শর্টে বলছি কেননা সময় হবে না আজকে, আমি পরে আবার আরেকদিন, তোমাদের ইচ্ছা আছে পুরোটা বলার। তো মন্টে ক্রিস্টো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা নভেল, সেটা একটা সিনেমাও হয়েছিল। তো বহুদিন, এটা কোন সালের হবে, যখন নেপোলিয়নের সময়। তো নেপোলিয়ন নজরবন্দি ছিলেন, ব্রিটিশরা নেপোলিয়নকে নজরবন্দি রেখেছিল। তো যে জায়গাটায় নজরবন্দি রেখেছিল সেখানে একবার একটা রাতের বেলা দুজন এসে হাজির হয়, এবং যেহেতু ব্রিটিশরা নজরবন্দি ওয়াচে রেখেছিলেন, তো ওরা ভাবতো যে কেউ এসে ছাড়িয়ে নিয়ে যাবে। তো একদম বন্দুক তুলেছে, যে তখন নেপোলিয়ন বলছে যে না, দে আর নট মাই এজেন্টস, এরা আমাকে ছাড়াতে আসেনি, কেননা এদের আমি চিনি না। তো তখন এই দুটো ছেলে রিকোয়েস্ট করলো যে আমাদের একটু ওনার কাছে নিয়ে যাওয়া হোক, আমরা এজেন্ট নই, ওনাকে ছাড়াতে আসিনি, আমরা একটা জাহাজ নিয়ে এখানে এসেছিলাম, এবং এখানে এইসব দেখে ওরা এগিয়ে এসছে হেল্প চাইতে, যে আমাদের জাহাজের যে ক্যাপ্টেন সে অসুস্থ, সে যদি এখন হেল্প না পায় সে মারা যাবে। তো এরা এসেছে, এবং জাস্ট শর্টে বলার চেষ্টা করছি, এগুলো হিস্ট্রি, এগুলো তোমরা পড়ে দেখতে পারো, যত পড়বে তত তোমরা ওই এক্সপ্যান্ডেড হবে লাইফটা। তো এরা যখন এলো, এদের দুটো নাম আমি না লিখে রেখেছি, আমি উচ্চারণও ভালো করে করতে পারি না। একজনের নাম এডমান্ড আর একজনের নাম মন্ডেগো, এডমান্ড আর মন্ডেগো। তো এডমান্ড গিয়ে ওই নেপোলিয়নের সাথে গায়ে কাঁটা দেয়, নেপোলিয়নের সাথে কথা বললো যে স্যার এরকম আমাদের একটু হেল্প করে দিন। তখন বললো আমি তোমাদের হেল্প করে দিই, মানে রিকোয়েস্ট করলো যে প্লিজ ডাক্তার পাঠানো হোক, এই অনেক ব্যাপার, যাই হোক ডাক্তার পাঠানো হোক ক্যাপ্টেনকে,
ভালো করে একটু সাপোর্ট দেওয়ার জন্য। তো ক্যাপ্টেনকে ভালো টালো করে ওরা ফিরে যাবে। তখন নেপোলিয়ন এই কী নাম বললাম, এডমান্ডের হাতে একটা চিঠি দিলেন, দিয়ে বললেন নর্মালি আমি যদি চিঠি দিই তাহলে ব্রিটিশরা খুলে দেখবে, দেখে ডিসিশন নেবে পাঠাবো কি পাঠাবো না। আমি চাই না এই চিঠিটা ব্রিটিশদের হাতে পড়ে। তোমাকে আমি হেল্প করেছি, তোমার ক্যাপ্টেনকে আমি ডাক্তার পাঠিয়েছি ভালো হওয়ার জন্য, তো তুমি আমার জন্য এই হেল্পটা করো। তখন এডমান্ড বলল যে এটা তাহলে একদম ডাইরেক্টলি বলে দিলেন কার হাতে কাকে দেবে। তো বললো তুমি মন্ডেগেওকেও দেখাবে না, মানে তোমার বন্ধু মানে হচ্ছে এডমান্ডের প্রাণ, মানে একদম মানে জিগরি দোস্ত যাকে বলে, মানে প্রাণ এডমান্ড আর মন্ডেগো। তো এডমান্ড বললাম বন্ধুকেও বলবো না, বললো না। কিন্তু মন্ডেগো ওখানে দাঁড়িয়েছিল, ও কিন্তু সব ব্যাপারটা শুনলো যে ব্যাপারটা কী। তো যাই হোক, এবার ওরা ফিরে এইটা দেওয়া হলো, যাকে পাঠাতে বলা হয়েছিল পাঠালো। বলছি আমি কীরকম, দেখো দৃঢ় সংকল্প। তো দেওয়া হলো। এরপরে মন্ডেগো কী করলো, মানে এডমান্ডের যে গার্লফ্রেন্ড, তার নামটা একটা অদ্ভুত, মার্সিডিজ। তোমরা হয়তো অনেকেই এই গল্পটা জানো। তো মার্সিডিজের সাথে দেখা করলো, মানে এডমান্ডের বন্ধু, এডমান্ডের গার্লফ্রেন্ড হচ্ছে মার্সিডিজ। মন্ডেগো দেখা করে ওর নজর ছিল এই মার্সিডিজের ওপর, কিন্তু মার্সিডিজ বললো যে না, আমি তো এডমান্ডকে ভালোবাসি, দুদিন পরে আমাদের বিয়ে। এবার মন্ডেগোর একটা মারাত্মক, ততদিনে এ ফিরে এসছে, ক্যাপ্টেনকে সারিয়ে তুলেছে, জাহাজ নিয়ে ফিরে এসছে, সব কিছুর জন্য এডমান্ডের একটা পজিশন হাইক হলো, ওকে ক্যাপ্টেন করে দেওয়া হলো, ওকে জাহাজের ক্যাপ্টেন করে দেওয়া হলো, প্লাস মার্সিডিজের সাথে বিয়ে। তো মন্ডেগো সো কল্ড বন্ধু, দেখো ভালো বন্ধু, মানে জিগড়ি দোস্তরা, কিন্তু মন্ডেগোর মারাত্মক হিংসা হলো যে সবটা ভালো এডমান্ড পেয়ে যাচ্ছে, এডমান্ড ক্যাপ্টেন হলো, এডমান্ড মার্সিডিজকে পেয়ে যাবে, মানে ও সহ্য করতে পারছে না। ও তখন তলায় ও ব্যাপারটা, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, ব্যাপারটা কিন্তু বলে দিল যে এরকম ও তো শুনেছিল। এইটা জানাজানি হতে বোঝো কি মারাত্মক কর্ম, কীরকম মারাত্মক। তখন এডমান্ডের হওয়া মানে সব ঠিক, ও বড় চাকরি পেলো, ক্যাপ্টেন হলো, ওর বিয়ে ঠিক, কিন্তু ইন দি মেন টাইম ওকে অ্যারেস্ট করা হলো, ওকে অ্যারেস্ট করে দিল। এবার অ্যারেস্ট মানে যে করলো তার একটা হিস্ট্রি আছে, ওটা আমি অত বলছি না। তো একে অ্যারেস্ট করা হলো। এবার অ্যারেস্ট করার 1 মাস অবধি এই মন্ডেগো তাকে ছিল এই মেয়েটিকে বিয়ে করবে, এবং অ্যারেস্টও হলো। এবং মাসখানেক চলে যাওয়ার পর এই মেয়েটির সাথে সত্যিই দেখলো যে ও তো আর ফিরবে না বা কিছু, আর তখনও মারাত্মক ফ্রেজাইল হয়েছিল মার্সিডিজ। সেই সুযোগটা এই ছেলেটি নিল এবং ওই হলো, মানে বিয়ে হয়ে গেল, মানে সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার ওর সমস্ত কিছু রেডি ছিল, এত সুন্দর, বলে না যে পরের মুহূর্তটা আমরা জানি না। তো ওর চাকরি বাকরিও চলে গেল, মেয়েটিও চলে গেল, বিয়ে হয়ে গেল। একে পাঠানো হলো এমন একটা জেলে, ধরে নাও আমাদের এখানকার সেই কালাপানি হতো ওরকম, যেখানে ক্রিমিনালরা ছাড়া পায় না, একমাত্র ছাড়া পাওয়ার হচ্ছে মৃত্যু, মারা গেলে ছাড়া পাবে। আর ওখানকার জেলার মেন যে জেলার, সে মারাত্মক অত্যাচার, মানে যে যত বছর থাকবে প্রত্যেক বছরে যেদিন বর্ষপূর্তি, মানে 1 বছর হবে বা 2 বছর হবে, সেদিন মারাত্মক মারা হতো। আসলে এগুলো সব সাইকোলজিক্যাল, এরা সারাদিন ওইখানে দ্বীপান্তরেই থাকে, মানে যে জেলারের কথা বলছি, লাইফ নেই না। তো আমি ভাবছিলাম যে এরকম অত্যাচার কেন করে, মানে ওদেরও তো লাইফ নেই, ওইভাবে ওরা নিজেদের। এবার এই যে এডমান্ড তো যে কুঠুরিটার মধ্যে রেখেছে, বুঝতেই তো পারো কি বিভৎস। সেই কুঠুরিতে না অনেকটা টাইম হয়ে গেল, তো সেই কুঠুরিটায় ও থাকে। আর আস্তে আস্তে ওর পুরনো কথা মনে পড়ে, ওর নিজের জীবনের ওপরও তো জানে আর বাঁচবে না, আর মার খায়, মানে সে টর্চারের আর নেই। ইন দি মিন টাইম একদিন ও যেখানে বসে মানে যেখানে যে খুঁটুরিটার মধ্যে থাকে, ওখানে দেখছে একটা জায়গা না ফুলে উঠছে, মানে ইট টিটগুলো না ওটা সরে গেছে, দেখছে একজন লোকের চোখ দেখা যাচ্ছে, উঠে এলো। ওর নাম হচ্ছে বোধহয় ফারিয়া, একটু বয়স্ক। তো উঠে এলো। তো তোমরা পারলে
পড়ে নিও। আমার আসলে পড়লে ভাল লাগে বলে তোমাদের আমি, নাহলে সিনেমাও আছে, আমি নাম জানি না, আমি দেখিনি, পড়লে ভালো লাগে আমার। তোমরা পড়তেও পারো, বা যাই হোক যদি কেউ সিনেমাটা পেয়ে যাও দেখতে পারো। তো মন্টে ক্রিস্টো বলছি। তো এরপরে কি হলো, ওই বীভৎস যেখানে কিছু নেই, এই ফারিয়া যে বয়স্ক, দাড়ি চুল হয়ে গেছে, 14 বছর মতো, 11 বছর না 14 বছর উনি আছেন এই জেলে। বলছেন আমি 11 বছর 12 বছর ধরে সুড়ঙ্গ ফুটেছে, মানে দৃঢ় সংকল্প বলে না, সত্যি দৃঢ় সংকল্প, প্রার্থনার সুড়ঙ্গ করতে হবে। প্রার্থনায় 2 দিন প্রার্থনা করলাম, এইটুকু সুড়ঙ্গও হবে না। প্রার্থনার সুড়ঙ্গ করার মতো এবিলিটি বা ক্যাপাসিটি থাকতে হবে, নাহলে প্রার্থনা করার দরকার নেই। ওই ভুজুং প্রার্থনা করলাম, 2 দিন পর কি হবে করে লাভ নেই। 14 বছর ধরে ভদ্রলোক এও সরকারের সাথে কোনো একটা পারপাসে এনার জেল হয়েছিল। তো উনি দৃঢ় সংকল্প ছিলেন, উনি বেরিয়ে যাবেন উনি। তো এদের প্রত্যেকেরই ওই মানে সরকারের আগেনস্টে কিছু জেনে ফেলেছিল বা এরকম করতে করতে যখন সুড়ঙ্গটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, দেখছে এই একটা কুটুরি থেকে আরেকটা কুটুরিতে এসছে, বোঝো এত বছর। তখন বললো যে তুমি এত বছর ধরে এই করেছো? হ্যাঁ। বলছে আমি এতদিন এত বছর একা করেছি, এবার থেকে আজকে থেকে তুমি করবে আমার সাথে। তো যাই হোক, ঘটনাচক্রে এই এডমান্ড আর ওই ফারিয়া এরা ঠিক করলো এখন থেকে আমরা দুজনে মিলে সুড়ঙ্গ করলে আরও বেটার হবে। এবং তখন এই বলছে মানে দৃঢ় সংকল্প কাকে বলে, বলছে 8 বছর লাগবে। 8 বছর? বলছে হ্যাঁ 8 বছর লাগবে, কিন্তু আমরা দেখতে পাবো, মানে এখানে থাকলে তো আর কোনো বছরের হিসেব নেই। কীরকম দৃঢ় সংকল্প! আমরা 2 দিন প্রার্থনা করে, আমি প্রার্থনার সাথে কানেক্ট করছি আসলে, প্রার্থনা করে যা সুড়ঙ্গ গুড ফরচুনে করা যায় না। বলছে না আমাদের লাইফটা একটা রিজার্ভার, সবার পয়সা আছে আমার নেই কেন, সবার চাকরি আছে আমার নেই কেন, সবার ভালো বিয়ে হচ্ছে আমার নেই কেন, মানে কি এই রিজার্ভারের কোনো একটা পোর্শন আমার জন্য আটকে আছে, ওখানে সুড়ঙ্গ করতে হবে। কি করে সুড়ঙ্গ করব? থোড়ি আমার হাতে হাতুড়ি ছেনি আছে। দৃঢ় সংকল্প হতে হবে প্রেয়ারে করতে হবে। ওই যে বললাম মা 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 করে ডাকবো, যেই মা সামনে আসবে তখন বলবো মা আমার চাকরিটা দিয়ে দাও। আগে থেকে মা চাকরি দাও, মা তোমাদের আজকে একটা মজার বলে দিলাম, তাই করো এখন থেকে। আগে থেকেই মা চাকরি দাও, মা চাকরি দাও, মা 1000টা কাজ আছে, বরং ম্যা করে ডাকো। মা যখন আসবে তখন বলো মা এটা করে দাও, নাহলে তোমায় যেতে দেবো না। তা আমারটা কথাটা মজা করে বলছি, কিন্তু প্রার্থনা শুড বি লাইক দিস, ওই ইন্টেনশন, মানে ওই কি বলবো, ওই কি বলবো, মাথায় কথা আসে না মাথায় সবসময়। তো যাই হোক, এই করতে করতে এমন একটা জায়গায় হলো, খারাপ লাগে। এই মাথায় না সমস্ত খুঁড়তে সেই বালি পাথর সব মাথার ওপর গিয়ে পড়লো। ফারিয়া আগে ছিলেন, তার আগে একটা কথা বলি, এই ফারিয়ার যে মারাত্মক চুল দাড়ি, বুদ্ধিটা কিরম দেখো, ইন্টেনশন কিরম দেখো। আমরা অল্পতেই হাঁপিয়ে যাই, আর বুদ্ধিটা দেখো। অন্ধকার তো, আলো নেই, কি করবে? তখন কি করতো, ওই নিজের দাড়িগো পাথর ঘষে আলো পারতো, কিন্তু কোথায় জ্বালাবে? নিজের চুল দাড়ি কাটতো, ওই চুল দাড়িগুলো পোড়াতো, পুড়িয়ে পাথর ঘষে আলো একটু আগুন জ্বালাতো, ওটাতে আলো হতো, আর ওটাতে বুঝতে পারতো কোন ডাইরেকশানে যাবে, বোঝো তো। নিজের চুল দাড়ি কেটে পুড়িয়ে আলো করে এরা, আমরা কত কিছু পেয়েও আমরা প্যান করি। তো এই হচ্ছে, ওই জন্যই বলে না যে ধন্যবাদ দিতে দিতে এগোতে হয় সবসময়, যা পেয়েছি তার জন্য, নাহলে নতুন কিছু আসে না। এই করতে করতে ওই পাথর বালি সমস্ত মাথায় গিয়ে পড়লো ফারিয়া একদম ডেথ টাইম চলে যাচ্ছে। তখন বললো আমি তো আর বেরোতে পারবো না। বলছে কেন বেরোতে পারবে না? এবার তুমি একা করবে এই নিয়ে। তখন এডমান্ড বলছে যে মনে হয় না পারবো। তো বলছে ঈশ্বর আছেন তোমার সাথে। বলছে আমি ঈশ্বরকে আর বিশ্বাস করি না। তখন বলছে তুমি বিশ্বাস করো নাকি? তো কি হলো, ঈশ্বর তোমায় বিশ্বাস করেন। গায়ে কাঁটা দেয় না? আমরা কথায় কথায় বলি আমাদের এটা হয়নি, আমি ঈশ্বরকে আর বিশ্বাস করি না। বলছে তুমি বিশ্বাস করো না তো কি হয়েছে, ঈশ্বর তোমায় বিশ্বাস করেন। তো যাই হোক, লাস্টলি ওই হলো, ধরা পড়লো এবং ধরা পড়লো না, সরি, ফারিয়া মারা গেল। বডি যখন বার করবে, একটা কাপড় গোছের কিছু দিয়ে ওটাকে মুড়িয়ে তালা বন্ধ করে সমুদ্রের জলে ভাসিয়ে দেবে। এই এডমান্ড কি করলো,
ও তখন ওই ফারিয়ার বডির জায়গায় নিচে ঢুকে গেল, ঢুকে গিয়ে ওরা মোটমাট সামহাও ওদের নিয়ে গেল তালা বন্ধ। তালার যে চাবিটা ছিল এই যে জেলার তার পকেটে, ও যখন সমুদ্রকে ভাসাবে এমন করে টান দিল যে জেলার সমেত চাবি সমেত সমুদ্রে একসাথে। ও সমুদ্রে পড়ে নিজেকে তো বাঁচালোই, প্লাস তালার ওটা খুলে নিজেকে তো বাঁচালেও, আর যে জেলার ছিল তার প্রতিও প্রতিশোধ নিল। হয়ে গেল এই চ্যাপ্টার। এবার গিয়ে ও পড়লো নেক্সট, সেটা হচ্ছে একটা পাইরেটস বা জলদস্যুদের হাতে গিয়ে পড়েছিল। তো যাই হোক, এরপরে জলদস্যুদের ওখান থেকে ছাড়া পেলো, তারপরে ও কী করে বড়লোক হলো। বড়লোক হওয়ার পর মানে এক ব্যবসায়ীর মানে সেটা আরও অন্য গল্প, তোমরা পড়ে জেনো। আর যদি আমার বলো যে আমি কোনো দিন শেয়ার করব, প্রচুর পয়সার ইয়েটা ও পেয়েছিল। এই আস্তে আস্তে ওর কাছে বলছে না কর্মা ফিরে আসে, গুড ফরচুন ফিরে আসে। একটা জায়গা দিয়ে ওর সমস্ত চলে গেছিলো, কিন্তু ওর লাইফে সব ফিরে এলো, ও সমস্ত কিছু ফেরত পেল এবং ও ফিরে গেল সেই জায়গায়। এবং তখনকার দিনে ওই মন্টে ক্রিস্টো তো ওই তখন রিচদের এরকম সমস্ত নাম উপাধি দেওয়া হতো। তো এত বড় লোক হলো এবং সব ও ফিরে পেল। ইভেন ওর গার্লফ্রেন্ড যে তাকেও মানে কি করে ও ওই ওর যে বন্ধু ছিল কি নাম মন্ডেগোর ওপরও ইয়ে নিল। তো সেটাই বলছি যে আমরা কি হই, আমরা কত সহজে আমরা ভেঙে পড়ি। কিন্তু জীবন কি জানো তো, জীবনে যাদের এক একজনের এক এক রকম কী বলবো, এক একজনের এক এক রকম ডিজাইন, যে যতটা দৃঢ় সংকল্প, কারোর ডিজাইন কারোর মতো নয়, এক একজনের এক এক রকম ডিজাইন। কেউ গরিব, কেউ বড়লোক, কেউ ভালো চাকরি করে, কেউ দোকান করে, কেউ ব্যবসা করে, কেউ যাই করুক না কেন, এই মন মহাজন তো প্রত্যেকেরই আছে। সেই মন মহাজনের সঙ্গে নিজের সংকল্প বা নিজের কানেকশনটা রোজ রোজ করে নেওয়া, যে আমি একদম পেটি একটা লাইফ লিভ করব, মানে যে লাইফটা শুধু আমার, আমি এই বুঝি, বা আমি যখন প্রার্থনাও করি আমি করেছি বা আমার, এরকম নয়। ইউনিভার্সাল যে ট্রুথ না, সেটা তো হচ্ছে একটা লফটি একটা লাইফকে কানেক্ট করতে হবে। যে যখনই আমি কিছু একটা বলছি, সেটা সবার কথা ভেবে বলবো, মানে এমন কিছু না যে গুটি কয়েক মানুষের জন্য, সবারটা। ওটাই হচ্ছে দৃঢ় সংকল্প, যে আমাকে একটা বড় স্কেলে আমার জীবনটা বাঁচতে হবে। তো ওইভাবে আমরা যদি দৃঢ় সংকল্প, মানে আমি আবার রিপিট করছি, দৃঢ় সংকল্প ততক্ষণ দৃঢ় সংকল্প হয় না যতক্ষণ শুধুমাত্র আমার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা আমার সাথে মতবিরোধ করতে পারো, মানে তোমাদের নাও মনে হয়, আমি আমার রিয়েলাইজেশন শেয়ার করছি তোমাদের সাথে। ধরো দৃঢ় সংকল্প হচ্ছে একটা বাচ্চা শিশু বয়স থেকে বলছি, পড়াশোনা করছে, আইসিএসসি বা আইএসসি বা যাই হোক বোর্ডের পরীক্ষা বা গ্র্যাজুয়েশন, আইল বি দ্যাট মানে বেস্ট পসিবল মানে স্টুডেন্ট ইন দ্য ক্লাস বা কলেজ বা ইউনিভার্সিটি। দৃঢ় সংকল্প, এই দৃঢ় সংকল্প কখন ফুলফিল হবে তার দুটো, তোমরা যদি ইন্টারভিউসগুলো দেখে থাকো, আমি জানি না তোমরা দেখো কিনা, আমি পাগলের মতো যারা জীবনে ওই ফার্স্ট সেকেন্ড হয়েছে, যারা আমায় খুব চেনে না, তারা জানে আগে আমি স্টার আনন্দতে হাঁ করে বসে দেখতাম। আমার মেয়েও শিখেছে এটা। যারা জীবনে তাদের ইন্টারভিউ আমি খুব দেখি, কি বলে এরাতে কমন কিছু কথা বলে, সেটা বলে দুটো। একটা হচ্ছে তারা ভালো রেজাল্ট করতে চায়, বলবে যে বাবা মাকে ওই সম্মান, দেশের জন্য কিছু করতে চাই। মানে আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, খুব কমন, মানে ফুলফিল হবে, কিন্তু সেটার জন্য যদি বড় ঘাটে নিজের জীবন বাঁধা না থাকে, শুধু আমি বড় চাকরি করব বা আমি শুধু, ওরম নয়। যারা জীবনে সব বড় টপে গেছে না, তারা মানুষের কাজ করে, তাদের ইনবিল্ট, তাদের ভিতরে থাকে। মানে এক্সেপশন সব জায়গাতেই আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যাদের দেখেছি, তারা এমনও আছে যে যারা সব ছেড়ে দিয়েছে নিজের মানুষের ভালো কাজ, প্রথম থেকে ছোট থেকে। ওইটা দৃঢ় সংকল্প, যে আমি ভালো রেজাল্ট করব, সো দ্যাট আমি প্রুভ করতে পারি যে
পড়াশোনা ভালো করলে ভালো রেজাল্ট হয়, এবং ভালো রেজাল্ট করে আমি দেশের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। যেরকম সুস্মিতা সেন, মিস ইউনিভার্স, ও বলেছিল দেশের মানে অনাথ বাচ্চাকে, তাই করেছে, 2টো বাচ্চা ও নিয়েছে, প্লাস ওর আরও অনেক মানে সেটাই বলছি যে মোটামুটি কমন হয়ে যায় মানে। কিন্তু দৃঢ় সংকল্প শুধুমাত্র যদি আমার সংসারকে বাঁচানোর জন্য দৃঢ় সংকল্প, তাহলে ওই ছোট স্কেলে বাধা থাকবে, ক্ষতি কিছু হবে না, কিন্তু ওই ছোট স্কেলে মানে ওইটুকুই, ওর ওপর আর যাবে না। আমার না আমার না এরমই থাকবে। এবার যখন আমার দৃঢ় সংকল্প হবে, জানো তো আমি যাদেরকে শেখাই তারা এরকম, আমি যাদেরকে পড়াই, আগেকার দিনে মাস্টারমশাইরা এরম ছিলেন, কত কত জায়গায় সব স্টুডেন্টরা, মাস্টারমশাইদের ওটাই প্যাশন ছিল, ওটাই যে যারা আমার হাত দিয়ে বেরোবে তার। কিন্তু আমরা এখন কি হয়েছে, এই সাহা ওয়ার্ল্ডে না শুধু দৃঢ় সংকল্প মানে হচ্ছে শুধু নিজেরটুকু দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প তখনই দৃঢ় সংকল্প যখন আমার মধ্যে ওই থাকবে যে আমার অস্তিত্বটা আমি যেন কাজে কী করে কাজে লাগাবো জানি না, কাজে আমি লাগাবো, এইটা ধীরে ধীরে ধৈর্য সহকারে রোজ রোজ বোনা, উল্কাটার মতো বা সেলাই করার মতো, ওই মন মহাজনকে রোজ তাহলে 10 ডাইরেকশন থেকে ওই প্রোটেকশন আসে। মানে এটা না আমি আমার জীবন দিয়ে দেখেছি, মানে খুব পেটি ইস্যুস খুব ওই থাকবে না, তখন ইনফিউজড উইথ মানে বিগার থিংস। মানে এখন তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, আমি তো সাধারণ ঘরের বউ, আমি কি করব? আরে ঘরের বউরা ঘরে থেকে কত কি করছে, আরেকদিন বলবো পুরোটা ইন্টেনশন ওই মন মহাজন যদি স্কেল বাঁধা হয়, কোথা থেকে যে কি আসবে মানে চিন্তাই করা যায় না। তো এইটাই মানে এটাই, যেরকম আমি শাড়ি বিক্রি করি, আমার এটা থাকে সবসময় যে এমন ডিজাইন এমন দেবো, মানে সবসময় থাকে, ধরো 500টা শাড়ি দেখছি, মানে এমন দেবো যেটা মানুষ পরে খুশি হয়ে যাবে, মানে ছোটো ছোটো বা এমন লেখা লিখবো যে মানুষ যেন ভাবে আরে এরকম ধরনের গল্প তো, এই জনারটা তো আগে দেখিনি এরকম। গুজরাটে একজন ভদ্রমহিলা, তার বয়স বোধহয় আমার যতদূর মনে হচ্ছে 82 বছর, উনি হাতের কাজ করতেন, তোমরা দেখেছো কিনা জানি না, 82 বছর ওনার ওইরকম ছিল যে ব্যাগগুলো আমি করি, এগুলো যদি সবাই, এখন ওনার ব্যাগ বাইরে যায়, উনি নিজেও জানেন না কী করুন, ওনার এখন লোকজন রেখে দিয়েছে সরকার থেকে, যে এখন ওনার সেটাই বলছি যে যখন আমার মন মহাজন জানবে বড় স্কেলে আমি জীবন বাঁধবো, তখন কোথা থেকে হবে কিন্তু আমরা আসলে ওই বাঁধতেই পারি না, বাড়াবো তারপর পারবো, এই যে নিজেকে ছোট করা, নিজেকে বিশ্বাস করতে হবে। তো অনেক বকবক করলাম আজকে তোমাদের সাথে এইটা, আর এটার জন্য যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, একদিনে হবে না, একদিনে হওয়ার হলে ছোট, বড় হতে গেলে সময় লাগে, ওই সুড়ঙ্গ বানাতে হবে। তো প্রার্থনার সুড়ঙ্গ, এত প্রার্থনা করতে হবে না যে 10 ডাইরেকশন থেকে কীরমভাবে পাল্টাবে জানি না, কীভাবে পাল্টাবে ভালো হবে, মানে এরা ভালো, এরা 10-এর কাজ করবে, মানুষের কথা ভাববে, এদের দেখে মানুষ শিখবে, এই ধরনের অ্যাটিটিউড বানাতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম, প্রচুর বড় হয়েছে, তোমরা একসাথে হয়তো দেখতে পারবে না, এগিয়ে দেখো। তো ভালো থেকো তোমরা সবাই, আর যেরমই থাকো না কেন কজে থেকো।